বানাইছি স্যার, আমাদের এই রেজাল্ট গুলো বাকি, তা একটু তাড়াতাড়ি দিয়ে দিলে স্যার। এই জিনিসটা একটু দেখেন স্যার, মানে আমাদের রেজাল্টের ব্যাপারটা, হ্যাঁ বুঝছি, ঠিক আছে রেজাল্ট ঠিক আছে থাকলে ভালো হয়। ঠিক আছে। স্যার কিছু মনে না করলে একটা কোশ্চেন করতে পারি স্যার? বলো। স্যার আমাদের যেরকম একটা লেভেল যখন শেষ হয়, যেমন স্যার 2 4 এরকম, উইদিন 1-2 উইকের মধ্যে রেজাল্টটা কমপ্লিট হয়ে যায় স্যার। স্যার মানে অড সেমিস্টার যেগুলা 3-1-1-1 এগুলাতে স্যার কোনো কি নিয়ম করা যায় না যে 1-2 সপ্তাহের মধ্যে দিতে হবে? এইটারও নিয়ম আছে, এইটারও নিয়ম আছে, 1 মাসের মধ্যে দেওয়ার কথা, নিয়ম আছে। কিন্তু কথা হচ্ছে কি, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এইটা রেজাল্ট না দেওয়াতে কোনো কিছু আটকায় না, বুঝতেছো? তুমি রেজিস্ট্রেশন করতে পারতেছো পরের সেমিস্টারে, কোনো সমস্যা হচ্ছে না। যদি একটা কিছু আটকানো থাকতো তাইলেই সব দিয়ে দিত, আমরা দিয়ে দিতাম। আর লেভেল 2 টার্ম 2 ক্ষেত্রে চিন্তা করো, ওইটা না দিলে শর্ট টার্মে বসতে পারবে না, রেজিস্ট্রেশন করতে পারবে না। সুতরাং ওইখানে অন্য অন্য কথা চলে আসে। স্যার এটা তো স্যার স্টুডেন্টদের ক্ষতি হয় স্যার। ধরেন হ্যাঁ ক্ষতি, হ্যাঁ ব্যাকলগ হবে স্যার, তারা তো হচ্ছে অবশ্যই অন্য বেসে তো অবশ্যই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, ওরা ক্ষতি তো না স্যার। না, আমরা যেটা হচ্ছে সেটা তো খুবই অন্যায় হচ্ছে, ক্ষতি তো অবশ্যই। জি স্যার, যেটা এখন আমি বুঝতেছিও না আমার অবস্থাটা কি, আমি 1 বছর পরে বুঝতেছি আমার অবস্থাটা কি। যেটা এখন চিন্তা করা হচ্ছে, অলরেডি শুরু হয়েছে অনলাইন রেজাল্ট। অনলাইন রেজাল্টের জন্য একটা ডেট দেওয়া হচ্ছে, ওর মধ্যে যদি সে ডাটা ঢুকাইতে না পারে ওর রেজাল্ট বন্ধ হয়ে যাবে। কত বুঝছো? অনলাইনে অন্য ডিপার্টমেন্ট কিন্তু দিচ্ছে স্যার, সিভিল, তারপরে স্যার হচ্ছে ইলেকট্রিক্যাল, ইটি স্যার, এখন ওরা কিন্তু আমরা একটু বেশি ভদ্র, আমরা হেডরা একটু ভদ্র, আমরা ভদ্রভাবে সাধ্যের কাছে চাচ্ছি, স্যাররাও ভদ্রভাবে দিচ্ছে না, এই ভদ্রতা। যদি একটু অভদ্র হই তাহলে ঠিকই দিবে, এই আর কি ব্যাপারটা। ভদ্রতা করতে গিয়ে অবস্থা চলে গেছে। স্যার 3-1 এর সিটি রেজাল্ট পর্যন্ত এখনো পাইনি স্যার। কিসের রেজাল্ট? 3-1 এর সিটি রেজাল্ট স্যার। 3-1 মানে আচ্ছা আচ্ছা, তো ওই স্যারগুলোকে বলতে হবে, ওই স্যারদেরই বলতে হবে, স্যার দেন দেন দেন। কি করবো এখন, হ্যাঁ সমস্যা, তাহলে কেউ বলবা। সিটিতে একটু গরমই হলো স্যার, মানে কি কোশ্চেন ছিল, কি টপিক ছিল, কি আনসার করছিলাম কিছুই মনে নাই। সিটিরও তো নিয়ম আছে, একটা সিটি হয়ে আরেকটা সিটি হওয়ার আগে ওই সিটি রেজাল্ট দিয়ে দাও, নিয়ম। কিন্তু আমরা অনেক সময় দিই না স্যার, কি পারি না স্যার, ওইটাই জানি না স্যার, কি ভুল হয়েছে সেটাই তো জানি না। হ্যাঁ 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 তো ফাইনালে গিয়ে স্যার সেম যদি আবার করি স্যার, তাহলে তো স্যার এটা আমাদের জন্য ক্ষতি স্যার। সে ওই টাকা নিয়ে না, টাকা দিতে হোক। কি ক্ষতিকর? টাকা পাই, অনেক টাকা হাতায় কি। স্যার যদি সিটিতে একটা জিনিস ভুল করলাম, যদি রেজাল্টটা পাই তাহলে বুঝতে পারবো আমার ভুল হয়েছে স্যার। কিন্তু রেজাল্টটা না পাইলে স্যার ফাইনালে গিয়ে যদি সেম কোশ্চেনটা সেম অ্যানসার করি স্যার, তাহলে তো সেটাই ভুল না। এগুলি তোমরা একটা কাগজে লেখা হেডকে একটা চিঠি দিতে পারো, আমার এটা দেওয়া উচিত। হেড তাহলে একটু বিভাগে আলাপ করে সাধ্যের একটু বলবে, একটা চিঠি আমরা পড়া শুরু করেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে, আমরা অনেক কথা বলছি। হ্যাঁ সবাই মিউট করো, সবাই মিউট। আচ্ছা, আমরা আজকে পড়াবো কো জেনারেশন। এটা ছোট চ্যাপ্টার কিন্তু টপিকটা খুবই হট। হট মানে এটাই খুব ইউজ হচ্ছে, যেহেতু আমরা এনার্জি এফিসিয়েন্সি নিয়ে চিন্তা করতেছি, ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতেছি। তো কো জেনারেশন বলতে বোঝায় আসলে কম্বাইন হিট অ্যান্ড পাওয়ার। এটা সংক্ষেপে অন্যখানে লিখবে সিএইচপি, কম্বাইন হিট অ্যান্ড পাওয়ার। অর্থাৎ একই প্ল্যান্ট থেকে পাওয়ারও তৈরি করবা, পাওয়ার মানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পাওয়ার, at the same time some heat, process it. Cogeneration is the simultaneous generation of electricity, power and steam or heat in a single power plant. একটাই পাওয়ার প্ল্যান্ট দুইটা কাজ করে। এক্সাম্পল, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, পেপার মিলস, রিফাইনারিজ অ্যান্ড প্লেসেস দ্যাট ইউজ হিটিং। মনে করো তোমার বাসায় হিটিং দরকার, তুমি করলা কি, স্টিম দিয়া, হিটারের ভিতরে স্টিম দিলা, হিটার দিয়া ঘরে হিট হইলো, সেন্ট্রাল হিটিং সিস্টেম বা স্টিম। আবার তোমার নিজস্ব বিল্ডিংয়ে তুমি নিজে পাওয়ার জেনারেট করতেছো, মনে করো তুমি স্টিম দিয়া, স্টিম টারবাইন চালাইয়া পাওয়ার তৈরি করলা। কোনো ইন্ডাস্ট্রিতে পাওয়ারও তৈরি করলা, ইলেকট্রিক পাওয়ার, মেকানিক্যাল ইলেকট্রিক পাওয়ার, অ্যাট দ্য সেম টাইম সেই প্রসেসে স্টিম লাগে। অনেক কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, রিফাইনারি আছে, সেখানে তোমার স্টিম লাগে, হিট লাগে। তাহলে এই দুটো যখন একসঙ্গে করবা, দ্যাট ইজ কল কো জেনারেশন। আচ্ছা,
এখন কোজেনারেশন জাস্টিফাই করতে হয় কখন তুমি কোজেনারেশনে যাবা, কারণ তোমার তো দুইটা আলাদা, তুমি হিটিং এর জন্য আলাদা সিস্টেম করতে পারবা, আবার পাওয়ারের জন্য আলাদা, কিন্তু এক কম্বাইন করবা কখন, একসাথে করবা কখন, যখন এটাকে তুমি জাস্টিফাই করতে পারবে। হাউ টু জাস্টিফাই দ্যাট? মনে করো ই সমান সমান ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটেড, আচ্ছা, ইউনিট, এনার্জি ইউনিট, ডেল এইচএস হিট এনার্জি ইন প্রসেস স্টিম। মনে করো তোমার একটা প্রসেস আছে যেখানে তুমি স্টিম ইউজ করতেছো, সেখানে হিট এনার্জি ইউজ করতেছো ডেল এইচএস। ডেল এইচএস বলতে বোঝায় এনথালপি অফ স্টিম এন্টারিং দ্য প্রসেস, এনথালপি অফ স্টিম কিংবা কন্ডেনসেট রিটার্নিং টু প্ল্যান্ট, মানে প্রসেসে বের হচ্ছে। অর্থাৎ এই পরিমাণ হিট তুমি প্রসেস ইউজ করলা, এই পরিমাণ এনার্জি তুমি তৈরি করলা, তাই তোমার এই পরিমাণ টোটাল এনার্জি তুমি আসলে ইউজ করলা। এখন মনে করো আমরা কোজেনারেশন চিন্তা করি, অর্থাৎ এই পরিমাণ, অর্থাৎ ইলেকট্রিক পরিমাণ এটা, হিটের পরিমাণ এটা, এই পরিমাণ এনার্জি তুমি আর আউটপুট, তুমি হিট অ্যাড করলা কিউ এ, কারণ কোজেনারেশন একটা সিস্টেম থেকেই দুই জায়গায় তুমি পাওয়ার প্লাস হিট দিচ্ছ, সুতরাং এফিসিয়েন্সি ভেরি সিম্পলি তুমি ক্যালকুলেট করলা কত, এটা। এখন এটা আমরা জানলাম। এখন আমরা জানবো যদি সেপারেট জেনারেশন হয়, অর্থাৎ নট কোজেনারেশন। মনে করো টোটাল এনার্জি আউটপুট হচ্ছে এটা, ওই যেটা, হ্যাঁ মোবাইল মিউট করো, ইলেকট্রিক এনার্জি আউটপুট, হিট এনার্জি আসে। এখন সেপারেট জেনারেশন হলে দুইটা সেপারেট ইউনিট, একটা হচ্ছে ইলেকট্রিক প্ল্যান্ট ইউনিট, ইলেকট্রিক পাওয়ার তৈরি করে, আর একটা হচ্ছে স্টিম জেনারেটর ইউনিট, দুইটা আলাদা জিনিস। সুতরাং দুইটা আলাদা জিনিস হলে দুইটা আলাদা এফিসিয়েন্সি থাকবে, দুইটা আলাদা এফিসিয়েন্সি দিয়ে এই এফিসিয়েন্সির সঙ্গে কেমনে কম্পেয়ার করবো? হাউ হাউ আচ্ছা, মনে করো হিট অ্যাড, কত হিট অ্যাড, ইলেকট্রিক এনার্জি, এটা ইলেকট্রিক এনার্জি প্রোডাকশন ইউনিটের এফিসিয়েন্সি, এটা এফিসিয়েন্সি ই। রিফাত মিউট করো। তাহলে আমার ইলেকট্রিক জেনারেটিং ইউনিটে হিট অ্যাডিশন হচ্ছে এটা। একইভাবে বয়লারে হিটিং, যেখানে হিট তৈরি করতেছে সেটা এফিসিয়েন্সি হচ্ছে মনে করো এটা, এবং তার হিট ইউজ করলো এটা, তাহলে তার হিট অ্যাডিশন হচ্ছে আউটপুট বা এফিসিয়েন্সি। টোটাল কোজেনারেশনে হিট অ্যাডিশন হচ্ছে এইটা। তাহলে কম্বাইন সাইকেলের এফিসিয়েন্সি হচ্ছে, কম্বাইন যেটা আলাদা, টোটাল আউটপুট ডিভাইডেড বাই হিট অ্যাডিশন, টোটাল আউটপুট ডিভাইডেড বাই হিট অ্যাডিশন। এখানে হিট অ্যাডিশন যেহেতু দুইটা আলাদা ইউনিট, দুইটা আলাদা এফিসিয়েন্সি, দুইটা আলাদা এফিসিয়েন্সি থেকে আমি হিট অ্যাডিশন বের করলাম। আর কোজেনারেশনে একটা ইউনিট, একটা হিট অ্যাডিশন। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে কোজেনারেশন বলতে কি মানে আমার যে বয়লার থেকে যে হিটটা আসতেছে ওখান থেকে একটা পোরশন হিট সেকশনে দেওয়া আর একটা ইলেকট্রিসিটি, এটা কি সিস্টেমটা এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতে পারে, এটাই তো বেসিক্যালি, এটাই। আরো অনেক উদাহরণ আছে, তাহলে এটাই হলো বেসিক। আমি স্টিম পাওয়ার প্ল্যান্ট, স্টিম বয়লার থেকে স্টিম তৈরি করলাম, স্টিম টারবাইনে নিলাম, টারবাইন থেকে যখন বের হলো, যদি তার মধ্যে কিছু এনার্জি থাকে সেটা প্রসেসে নিব, কিংবা টারবাইনে কোনো জায়গা থেকে বের করব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপশন আছে, এর পরে আসতেছে। তাহলে দ্যাট ইজ কোজেনারেশন। আর যদি তুমি বলো না আমি দুইটা বয়লার ইউজ করবো, একটা পাওয়ারের জন্য, একটা হিটিং এর জন্য, প্রসেসের জন্য, দ্যাট ইজ সেপারেট জেনারেশন। বুঝা গেল? এখন কোজেনারেশনে গেলে এফিসিয়েন্সি ইমপ্রুভ করে, বেটার, কিন্তু দেখাইতে হবে। তাহলে কম্বাইন্ড এফিসিয়েন্সি বলতে কি স্যার ইলেকট্রিক প্রোডিউসার এফিসিয়েন্সি, ইলেকট্রিক যেটা প্রোডাকশন? এফিসিয়েন্সি বলতে আউটপুট বা ইনপুট। ইনপুট মানে হিট অ্যাডিশন, আউটপুট মানে আউটপুট, হয় ইলেকট্রিক পাওয়ার নাহলে হিট। এই যে হিট তৈরি করলা, হিট ইউজ করলা, সেটাও তো আউটপুট। তুমি তোমার রুমে স্টিম হিটার লাগাইছো, স্টিম হিটার ঢুকলো, যে এনার্জি নিয়ে বের হইলো, সেটা হিট অ্যাডিশন, সেটা হিট ইউজ, ওইটা হচ্ছে মনে করো এটা। বুঝা গেল? জি স্যার। তোমার যেটা দরকার আউটপুট, আমার এক জায়গায় আউটপুট ইলেকট্রিসিটি, ওকে, সেটা টারবাইন থেকে আসলো, আরেক জায়গায় আউটপুট হিট, রুম হিটিং, প্রসেস হিটিং, যে পরিমাণ হিট আমি ওই স্টিম থেকে নিব, দ্যাট ইজ। তবে নট নেসেসারি স্টিম, অনেক কিছু হইতে পারে।
আমাদের আইসি ইঞ্জিনের যে এক্সস্ট গ্যাস সেইটা দিয়ে যদি কিছু করি সেটা কোজেনারেশন, ইঞ্জিনের পাওয়ার প্লাস হিট। আচ্ছা, তাহলে আমি কোজেনারেশনের ফলে আমি একটা এফিসিয়েন্সি পাইলাম, টোটাল আউটপুট বাই হিট ইনপুট। সেপারেট জেনারেশনের ফলে আমি আবার কম্বাইন এফিসিয়েন্সি চিন্তা করলাম, টোটাল আউটপুট বাই ইনপুট, দুটা আলাদা ইনপুট। এখন এই এফিসিয়েন্সি সেপারেট জেনারেশন আর কোজেনারেশন ইউ হ্যাভ টু কম্পেয়ার। যদি দেখো যে সিওজি গ্রেটার দেন সেপারেট জেনারেশন, কোজেনারেশন ইজ জাস্টিফাইড। বোঝা গেল? তাহলে আমাকে এই হিসাবটা দেখায় বুঝাইতে হবে যে আমার কোজেনারেশন করলে এফিসিয়েন্সি ইমপ্রুভ হচ্ছে। The correct use of this system implies that a balance between electric power requirements and process heat requirements in quantity and in quality. Quality একটা ব্যাপার, কোয়ালিটি ব্যাপার। তোমরা জানো স্টিম যত হাই প্রেসার ইউজ করবা দ্যাট ইজ হাই কোয়ালিটি, লো প্রেসার ইউজ করবা লো কোয়ালিটি। কোজেনারেশন, এখানে একটা উদাহরণ দিলাম, টিপিক্যাল বয়লার এফিসিয়েন্সি 75-85, পাওয়ার প্ল্যান্ট এফিসিয়েন্সি এর বেশি হইতে পারে 40-45, নর্মাল বলা হয়েছে। কিন্তু কোজেনারেট করলে এফিসিয়েন্সি 55 থেকে 85। তাহলে এই প্ল্যান্টে তুমি একটা ইউটিলিটি পাওয়ার প্ল্যান্ট চিন্তা করতেছো, এফিসিয়েন্সি 40%। এখন ওইখানে যদি তুমি কোজেনারেশন করো, সাথে প্রসেস কিছু করো, তাহলে তোমার ওভারঅল এফিসিয়েন্সি বেড়ে যাবে। সব জায়গায় তো প্রসেসিং দরকার নেই, যেখানে দরকার। আচ্ছা, টাইপস অফ কোজেনারেশন। টপিং সাইকেল। হোয়াট ইজ টপিং সাইকেল? ইন হুইচ দ্য প্রাইমারি হিট, প্রাইমারি মানে শুরুতে যে হিটটা আসবে, মনে করি স্টিম। প্রাইমারি হিট at higher temperature end of the Rankine cycle is used to generate high pressure temperature steam and electricity in the usual manner. টপিং সাইকেল বলতে বোঝায় তারপর বয়লার থেকে প্রথম যে স্টিমটা বেরোলো, হাই টেম্পারেচার হাই প্রেশার, সেটা দিয়ে তুমি পাওয়ার তৈরি করলো, পাওয়ার ইলেকট্রিসিটি। পাওয়ার তৈরি করবা, তারপরে process steam at low pressure and temperature is either extracted from the turbine at intermediate stage, much as for feed water heating. feed water heating এ যেমন মাঝখান থেকে নিয়ে আসতা, সেরকম নিয়ে আসলা, নিয়ে এসে প্রসেসে ইউজ করলা, সেটা হইতে পারে। আবার taken at the turbine exhaust, টারবাইন থেকে যখন বেরোবে সেখান থেকেও নিতে পারো। অবশ্যই তখন প্রেশার একটু রাখতে হবে। একদম স্টিম টারবাইনে নর্মালি পাওয়ার প্রোডাকশনের জন্য স্টিম টারবাইন থেকে যেটুকু সম্ভব প্রেশার ডাউন করে বের করতাম, নো, সেক্ষেত্রে কিছুটা রেখা তারপর তোমাকে, তাহলে অবশ্যই তোমার ওই প্ল্যান্ট এফিসিয়েন্সি কমে যাবে। তাহলে দুইটা অপশন। তাহলে টপিং সাইকেল বলতে বোঝায় প্রথম ভালো স্টিমটা আমি পাওয়ারের জন্য ইউজ করি, তারপরে পাওয়ার প্রোডাকশন করার পরে কিছু প্রেশার রেখে দিব, সেই প্রেশারের থেকে আমি প্রসেস নেব, কিংবা যদি সেই প্রেশারে না রাখি, একদম মিনিমাম পসিবল প্রেশারে আমি ডাউন করি, এক্সপ্যান্ড করি টারবাইন থেকে, তাহলে টারবাইনের মাস কোনো এক জায়গা থেকে এক্সপ্যান্ড করে ব্লিড করে আমি নিয়ে এসে প্রসেসে নেব। এটা হচ্ছে টপিং সাইকেল। হোয়াট ইজ বটমিং সাইকেল? ইন হুইচ প্রাইমারি হিট ইজ ইউজড at high temperature directly or for process requirement. এখানে প্রথম যে স্টিমটা বের হবে হাই টেম্পারেচার স্টিম কিংবা হিট, আমরা স্টিম দিয়ে বুঝাচ্ছি, এটা বললাম না স্টিম আইসি ইঞ্জিনের এক্সস্ট থেকে হইতে পারে। তাহলে প্রাইমারি হিটটা প্রথম যে হিটটা আসবে মনে করো সেটা চলে যাবে তোমার প্রসেসে, তারপর প্রসেস লো গ্রেড ওয়েস্ট হিট ইজ দেন ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি, অবভিয়াসলি এট লো এফিসিয়েন্সি। এটা তো বুঝতে পারো, ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য প্রেশার যত কমবে টারবাইনে তত তোমার ইলেকট্রিসিটি ওই প্ল্যান্টের এফিসিয়েন্সি কমবে। তাহলে টপিং সাইকেল হচ্ছে প্রথমটা যাবে ফর প্রডিউসিং পাওয়ার, আর বটমিং সাইকেল বলতে বোঝায় নিচের বটমেরটা যাবে পাওয়ার, ফর প্রডিউসিং পাওয়ার। এখানে একটা ফিগার, স্টিম জেনারেটর, স্টিম টারবাইন, টারবাইন থেকে বের হওয়ার পরে গেল প্রসেস। দিস ইজ টপিং সাইকেল। আচ্ছা, এই যে গ্যাস টারবাইন, এই দেখো
এটা টপিং সাইকেল। কম্প্রেসর গ্যাস, কম্বাস্টার গ্যাস টারবাইন, দিস ইজ গ্যাস টারবাইন। টারবাইন পাওয়ার তৈরি করলো, টারবাইন এক্সস্ট চলে গেল আরেক জায়গায়, এটা কিন্তু টপিং সাইকেল। সুতরাং নট নেসেসারি স্টিম, যে কোনো হিট এক্সস্ট, টারবাইন এক্সস্ট হিট হইলে হইতে পারে। আচ্ছা, বটমিং সাইকেল আজকাল অনেক ধরনের এই ধরনের কোজেনারেশন একেবারে প্যাকেজ দেওয়া হচ্ছে, প্যাকেজ। আমরা কয়েকদিন আগে গেলাম, থার্ডের একটা ছেলে কাজ করবে এটা নিয়ে, স্পিনিং মিল, ওদের ইঞ্জিন আছে জেনারেটর, ওই ইঞ্জিনের গ্যাস দিয়ে ওরা অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম চালাইতেছে, ঠিক আছে। আইসি ইঞ্জিনের রেডিয়েটরে হট ওয়াটার যাচ্ছে অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলে, প্লাস ইঞ্জিনের এক্সস্ট গ্যাস যাচ্ছে অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলে। তাহলে আইসি ইঞ্জিন ও তো পাওয়ার তৈরি করতেছে, প্লাস এখানে হিট প্রসেস হিট, এটা কোজেনারেশন, অল আর কোজেনারেশন। সুতরাং নট নেসেসারি স্টিম, ইঞ্জিন দিয়ে হবে। হোয়াট ইজ বটমিং সাইকেল? স্টিম জেনারেটর থেকে স্টিম আসলো, চলে গেল প্রসেসে, প্রসেস থেকে বের হয়ে গেল জেনারেশন। সুতরাং দিস ইজ বটমিং সাইকেল। কিংবা ফুয়েল গেল কোন একটা প্রসেসে, প্রথমে প্রসেসে গেল, তারপরে এখানে হিট ইউজ করার পর যেটা থাকলো সেটা চলে গেল একটা রিকভারি বয়লারে। সো দিস ইজ বটমিং সাইকেল। টারবাইনটা পরে, এটা পরে, আগে প্রসেস। দিস আর অলসো এক্সাম্পলস অফ কোজেনারেশন। অনেক ধরনের, সোজা কথা পাওয়ার তৈরি করতে হবে প্লাস কোথাও হিট ইউজ হইতে হবে, দুইটা একসঙ্গে হইতে হবে। প্রথমে একটা হচ্ছে পাওয়ার, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার, আর একটা হচ্ছে হিট, এই দুইটা। কোনটা আগে পরে বুঝবা। পাওয়ারটা যদি আগে হয় তাহলে টপিং সাইকেল, যদি পাওয়ারটা পরে হয় বটমিং সাইকেল। বুঝা গেল? সুতরাং নট নেসেসারিলি যে আবার প্রসেস বলতে, প্রসেস হিট বলতে স্টিম বোঝায়, প্রসেসে প্রোডাকশন কম্বাসন দিয়ে প্রসেস চলতে পারে। বুঝা গেল মিরাজ? জি স্যার, জি স্যার। আচ্ছা, benefits of cogeneration: increased efficiency of energy conversion and use, lower emissions to the environment. Efficiency মানে environment, efficiency বাড়া মানে environment less pollution. Large cost savings from running cost. ইনিশিয়াল কস্ট একটু বেশি হবে, কারণ বুঝতেছো দুইটাই। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা ভুল করতে পারো, এটা এখনো আসে নাই, সেটা হচ্ছে কম্বাইন সাইকেল। কম্বাইন সাইকেল প্ল্যান্ট বলে, কম্বাইন সাইকেল প্ল্যান্ট কিংবা কম্বাইন সাইকেল। আমরা তোমাকে পড়াইলাম কম্বাইন হিট অ্যান্ড পাওয়ার, সিএইচপি। হোয়াট ইজ কম্বাইন সাইকেল কিংবা কম্বাইন সাইকেল প্ল্যান্ট, এটা আমরা পরের সেমিস্টারে আবার পড়াবো। কম্বাইন সাইকেল বুঝায় এই যেখানে দেখলা, এটা কিন্তু গ্যাস টারবাইন, কম্প্রেসর, কম্বাসন চেম্বার, কম্বাস্টর, গ্যাস টারবাইন। এই টারবাইন থেকে যে মিউট করো মিরাজ, তামিম মিউট। এই যে টারবাইন, এটা গ্যাস টারবাইন। এই টারবাইন থেকে যে এটা বের হইলো সেটা হচ্ছে মনে করো একটা বয়লার, বয়লার থেকে এটা যদি আবার স্টিম টারবাইনে যায়, নট টু প্রসেস, সেটা হয়ে যায় কম্বাইন সাইকেল। কম্বাইন সাইকেল মানে হচ্ছে দুইটা পাওয়ার প্রোডিউসিং সাইকেল একসঙ্গে, একটা হচ্ছে গ্যাস টারবাইন সাইকেল আর একটা হচ্ছে র্যাঙ্কিন সাইকেল, দ্যাট ইজ কম্বাইন সাইকেল। মনে থাকবে এটা? তো ওইটা আমরা পরে পড়াবো। আমরা নেক্সট সেমিস্টারে গ্যাস টারবাইন যখন পড়াবো, আমরা বলবো যে গ্যাস টারবাইনের এফিসিয়েন্সি খুব কম, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট এফিসিয়েন্সি খুব কম। কেন কম? এই যে গ্যাসটা বের হয় এটা অনেক হাই টেম্পারেচার, কারণ তার প্রেশার কমে গেছে, টেম্পারেচার দিয়ে কি হবে, আর তো তার এক্সপ্যান্ড করার সুযোগ নেই। তাহলে ওইটা আমরা পরের সেমিস্টারে আসবো। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যদি স্টিম পাওয়ার প্ল্যান্ট যোগ হয় ইন সিরিজ, সেটাকে বলবো কম্বাইন সাইকেল। তাহলে কম্বাইন হিট অ্যান্ড পাওয়ার উদাহরণ হিসেবে বললাম গ্যাস
গ্যাস টারবাইন প্লাস হিট, পাওয়ার ফ্রম গ্যাস টারবাইন প্লাস হিট। কম্বাইন্ড সাইকেল হচ্ছে পাওয়ার ফ্রম গ্যাস টারবাইন প্লাস পাওয়ার ফ্রম স্টিম র্যাঙ্কিন সাইকেল, মনে থাকবে। আর কম্বাইন্ড সাইকেলের নট নেসেসারি উদাহরণ দিতে হবে তোমার গ্যাস টারবাইনকে, তুমি বলবা যে পাওয়ার প্লাস প্রসেস হিট। আর কম্বাইন্ড সাইকেল হচ্ছে দুটোই পাওয়ার, কিন্তু একটা হচ্ছে গ্যাস টারবাইন থেকে আর একটা হচ্ছে স্টিম টারবাইন, মনে থাকবে। জি স্যার। এটা আমাদের দেশে কম্বাইন্ড সাইকেল বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে, গ্যাস টারবাইন যেখানে ইউজ হচ্ছে কম্বাইন্ড, কারণ গ্যাস টারবাইন এফিসিয়েন্সি কম। সুপার ক্রিটিক্যাল প্রেসার সাইকেল তোমাদের আমরা এতদিন আলট্রা সুপার ক্রিটিক্যাল পড়েছি, সরি সাব ক্রিটিক্যাল পড়েছি, আজকে পড়াবো সুপার ক্রিটিক্যাল। সুপার ক্রিটিক্যাল আমাদের একটা আলট্রা সুপার ক্রিটিক্যাল আছে, এটা জাস্ট প্রেসারের ভাগ, কিন্তু অল আর সুপার ক্রিটিক্যাল। আচ্ছা আমি ওয়াটারে কিছু প্রপার্টি দিয়ে দিই। ওয়াটারের ক্রিটিক্যাল প্রেসার হচ্ছে 221.2 বার। এর উপরে যদি তুমি বয়লারের স্টিম প্রেসার তুলে ফেলতে পারো, দ্যাট ইজ সুপার ক্রিটিক্যাল সাইকেল। আচ্ছা, এখন র্যাঙ্কিন সাইকেলটা আগে চিন্তা করো, আগের মতন পাম্প করলা, পাম্প করার পরে এই যে আমার হিটিং শুরু হয়েছে, হিটিং শুরু হইয়া যেহেতু ক্রিটিক্যালের এটা এদিকে বাইরে, ক্রিটিক্যালের উপরে, সে কখনোই ভিতরে ঢুকবে না। অর্থাৎ এই যে ভিতরে স্ট্রেট লাইনটা, প্যারালাল লাইনটা, হরিজন্টাল লাইন, এই লাইনটা কিন্তু যত বড় হয় ওয়াইড হয়, তত তোমার এফিসিয়েন্সি কম হয়। কারণ এটা যত উপরে যাবে তত ন্যারো হবে, যত নিচে নামবে তত ওয়াইড হবে। সুতরাং যত বয়লার প্রেসার যত নিচে নামবে তত এফিসিয়েন্সি কমবে, বয়লার প্রেসার যত উপরে উঠবে এফিসিয়েন্সি বাড়বে। বাঁচতে এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এই পয়েন্টে গেলে পরে আর ওয়াটারে কোনো সারফেস টেনশন থাকে না, তাহলে তোমার ওয়াটারের মধ্যে বাবেল থাকতে পারবে না। তাহলে কি হবে, ওয়াটার আস্তে আস্তে লিকুইড ভেপর হয়ে যাবে, স্টিম হয়ে যাবে। যখন স্টিম হবে তখন কোনো ওয়াটার থাকতে পারবে না, মিক্সড, এখানে কোনো মিক্সড ফেস নাই। সুপার ক্রিটিক্যালে দেয়ার উইল বি নো মিক্সড ফেস, লিকুইড কোনো এক সময় এসে স্টিম। এখানে যেমন এদিকে লিকুইড স্টিম একসঙ্গে, এই অংশটা ড্রাম, এই অংশটা ক্যারি করে স্টিম ড্রাম, তারপরে সুপারহিটেড, এখানে স্যাচুরেটেড ভেপর। কিন্তু এইখানে এই জিনিস নাই, সুপার ক্রিটিক্যাল সাইকেলে কোনো স্টিম ড্রাম থাকে না। আচ্ছা, তো হাই প্রেশার হইলো, তাহলে কি অ্যাডভান্টেজ, হাই প্রেশার এফিসিয়েন্সি বেড়ে গেল। আমরা এখন আমাদের দেশে সুপার ক্রিটিক্যাল সাইকেল ইউজ করতেছি, আলট্রা সুপার ক্রিটিক্যাল, মনে করো 250-60 উপরে গেলে আলট্রা বলতেছি। গ্রাজুয়াল চেঞ্জ ইন ডেন্সিটি ওয়ান্স থ্রু বয়লার, এটা এখানে যে বয়লার ইউজ করবো সেটা হচ্ছে ওয়ান্স থ্রু বয়লার। আলাপ করছিলাম ওয়ান্স থ্রু বয়লার, যে বয়লারে কোনো বয়লার ড্রাম নাই। অ্যাডভান্টেজ, দ্য সুপার ক্রিটিক্যাল পয়েন্টের কথাটা কি বলছিলেন স্যার? 2 নাম্বার পয়েন্টের প্রেসারটা স্যার, ওই যে 2 নাম্বার পয়েন্টের প্রেসারটা স্যার বেশি হলে কি হবে আর কম হলে কি হবে স্যার? ও, বয়লার প্রেসার যত বেশি হয় তত এফিসিয়েন্সি বাড়ে না, বলছিলাম না? জি স্যার, ওটা তো ঠিক আছে। বয়লারের প্রেসার যত বাড়ে তত, এখন যত বাড়ে এই যে লাইনটা, এই লাইনটা তত ন্যারো হয়, এই লাইনটা তত ন্যারো, এবং তোমরা জানো এই লাইনটা যত ওয়াইড হবে, আমার প্রাইমারি হিট সোর্সের লাইন এখানে থাকবে, প্রাইমারি হিট সোর্স, তাহলে এখান থেকে প্রাইমারি হিট সোর্সের লাইন এরকম, প্রাইমারি হিট সোর্সের লাইন, তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা কমবে স্যার, ঠিক আছে। প্রাইমারি হিট সোর্সের লাইন যদি এরকম হয়, তাহলে এই লাইনটা যত ওয়াইড হয়, এটা তো এরকম যাচ্ছে, টেম্পারেচার ডিফারেন্স বেড়ে যায়। সুতরাং এটা যত উপরে উঠবে টেম্পারেচার ডিফারেন্স তো কমতে থাকে। এখন যখন তুমি ক্রিটিক্যাল উপরে গেলা, হরিজন্টাল কোনো লাইনই নেই, কারণ আমার হরিজন্টাল লাইন এরকম আর প্রাইমারি হিট সোর্স এরকম, তাহলে এটা যত বড় হবে এটা যত বড় হবে, নিচে নামবে, নিচে নামলে প্রাইমারি হিট সোর্স লাইনও নামে,
কিন্তু এই লাইনটা ওয়াইড হওয়াতে টেম্পারেচার ডিফারেন্স বেড়ে যায়। ওই জন্য উপরে উঠাইতে আমরা যখন একদম এখানে চলে আসলো তখন আর হরিজন্টাল লাইন থাকে না। সো ম্যাক্সিমাম পসিবল তুমি এই অংশটা রিমুভ করে ফেললা, থাকলোই না, তাহলে আমার প্রাইমারি হিট সোর্সের সঙ্গে টেম্পারেচার ডিফারেন্স অনেক কমে যায়, আমার এফিসিয়েন্সি বেড়ে যায়। তবে এখানে তবে খেয়াল রাখতে হবে আমার এখানে একটা লিমিট আছে। এই যে লাইনটা দেখতেছো 1 3 5, এটা একটা লিমিট। এটা হচ্ছে প্রতি মেশিনে একটা লিমিট থাকে, ম্যাটেরিয়ালের উপর মনে করো 550 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি এই প্রেশার ইউজ করলে আমি এইখানে যেতে পারতাম, এই প্রেশার ইউজ করলে আমি এইখানে যেতে পারতাম, আর এই প্রেশার ইউজ করে আমি এইখানে এসে ওই টেম্পারেচারে পৌঁছে গেলাম। তাহলে আমি যদি লো প্রেশার ইউজ করতাম আর সুপার ক্রিটিক্যাল প্রেশার ইউজ করতাম, তাহলে আমার টারবাইন থেকে স্টিমের যে এক্সিটটা তার পরিণতিটা কি হবে একটু বলো। ওয়ার্ক ডান কম পাবো। কি কম পাবো? ওয়ার্ক ডানটা কম পাবো, টারবাইন ওয়ার্ক কম পাবো। কারণ আমি ওয়ার্কের কথা জিজ্ঞেস করিনি, আমি বলতেছি টারবাইন থেকে যে স্টিমটা বের হবে তার কোয়ালিটিটার কন্ডিশন কি হবে। প্রেশার বাড়লে আমরা বয়লার প্রেশার যদি বাড়াই আর যদি রিহিট কিছু না করি, তাহলে টারবাইন এক্সিট কোয়ালিটি কি হয় বয়লার প্রেশার যদি বাড়াই? স্যার বাড়বে। কোথায়? মনে করো এইখানে ইউজ করতেছি, যদি বয়লার প্রেশারটা এটা হইতো তাহলে আমার টেম্পারেচার লিমিট ছিল এটা, আমার স্টিম কোয়ালিটি হইতো এটা। আমি প্রেশার বাড়ায় দিলাম, বাড়ায় আমি সুপার গ্রেডে চলে গেলাম, আমার স্টিম কোয়ালিটি এইখানে কোয়ালিটি কমে গেল না? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। তাহলে যেটা হয় অনেক সময় দেখা যায় সুপার ক্রিটিক্যালে এই পর্যন্ত করলা টারবাইন 1 স্টেজ, রিহিট করলা, দেখা যাচ্ছে রিহিট করার পরেও কোয়ালিটি খারাপ, আমাদের ওই যে একটা লিমিট 88% খারাপ, আবার রিহিট করলা, কইরা এখানে নিয়ে আসলো, হয়তো এইটা তোমার মনে করো 88%। তাহলে ওয়াশ থ্রুতে যেটা হয় মাঝে মাঝে রিহিট তো করতেই হবে, একাধিক রিহিট করতে হইতে পারে, আদারওয়াইজ এই কন্ডিশনটা আমাদের সব দিকে মাথা ক্লিয়ার রাখতে হবে। আমি এইদিকে কইরা সব ভুলে গিয়া দেখা গেলো টারবাইন থেকে বের হতেছে আর ওয়েট স্টিম হবে না, তো ওয়েট স্টিমটা আমরা বের করতে পারবো না, 88% নিচে নামাইতে পারবো না। তো এটা মাথায় রাখতে হবে, প্রয়োজনে আমাদেরকে একাধিকবার রিহিট করতে হইতে পারে, মনে থাকবে? জি স্যার। স্যার এখানে একটা কোশ্চেন ছিল, যখন আমরা সুপার ক্রিটিক্যাল ইউজ করতেছি তখন আমাদের যে লিকুইডটা তো আর ফেজ চেঞ্জ করতেছে না, এখানে কি 100% লিকুইড সাডেনলি 100% স্টিম হয়ে যাচ্ছে এরকম? হ্যাঁ নাকি হ্যাঁ, না না না, হঠাৎ করে একটা সার্টেন স্টেজে, কারণ তার এই সাথে ল্যান্ডটা ফলো করতেছে, তার কিন্তু প্রতি মুহূর্তে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এখন তুমি যদি প্রসেসটা আস্তে করো, একটা প্রসেস যখন হাই স্পিডে হয়ে যায় তার কিছু ঘটনা ব্যত্যয় ঘটে, সেটা অন্য জিনিস, কিন্তু কোন একটা পয়েন্টে এসেই সে কাট করে সব ভেপর হয়ে যাবে, সেখানে কোনো লিকুইড থাকার কথা না। এখন হাই স্পিড যখন ক্যারি ওভার হইতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু দ্যাট ইজ আনস্টেবল কন্ডিশন। তারপরে এটা আমরা আলাপ করব। এই যে মনে করো টারবাইন থেকে স্টিমটা নামতেছে, তাই না? তোমার স্টিম নামতেছে, টেম্পারেচার কমতেছে, এইখানে যখন টেম্পারেচার আসবে তখন লিকুইড হয়ে যাওয়ার কথা না, কিন্তু দেখা যায় যে টারবাইনের ভিতর দিয়ে যদি স্টিম হাই ভ্যালুতে চলে, স্টিমটা এই প্রপার্টিজ নামা গেছে, স্টিল সাম ভেপর ইজ দেয়ার। সুতরাং বাস্তবে কিছু ঘটতে পারে, কিন্তু আমাদের চার্ট সেরকম বলে না। সুতরাং স্টেবল কন্ডিশন, তুমি যদি প্রতিটা মুহূর্তকে ইকুইলিব্রিয়াম ধরো তাহলে ঠিক আছে, কিন্তু দেখা যায় যে অনেক সময় এইখানে চলে আসছে এই কন্ডিশন স্টিল দেখা যাচ্ছে যে এটা মিক্সড, অর্থাৎ এখানে কন্ডেনসেশন শুরু হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে এখানে আসছে, তারপরেও দেখা গেল স্টিম হয়তো ভেপোরাইজেশন শুরু হয়নি। টাইম, এখানে টাইম একটা ফ্যাক্টর, সুতরাং হইতে পারে, কিন্তু কোন একটা পয়েন্টে এসে আমাদের স্যাচুরেশন যে ডাটা আমরা দিব 374.3 এর উপরে গেলে আসলে যাও
আমাদের এই প্রেসারে একটা স্যাচুরেশন টেম্পারেচার থাকবে, ওই টেম্পারেচারে গেলেই সে সব ভেপর হয়ে যাবে। ঠিক আছে, ডিপেন্ডস অন দ্য প্রেসার, কোন প্রেসারে তুমি করতেছো। বোঝা গেল? আর এইখানে এই লাইনটা কনস্ট্যান্ট টেম্পারেচার, এখানে কোনো কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন নাই, এখানে কোনো কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন নেই। যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন নাই, তোমরা কোনো অবস্থাতেই লিকুইড ভেপর একসঙ্গে থাকতে হবে। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তো অ্যাডভান্টেজ দেখলাম। The supercritical cycle receive more of its heat at higher temperatures. আমাদের মেইন জিনিস হচ্ছে এটা, আমরা ফোর্থ এসে এইটাই নেবে, যত একটা প্রসেসে সিস্টেমে যত হায়ার টেম্পারেচার হিটটা ঢুকাইতে পারবো, অবশ্যই প্রাইমারি হিট সোর্সের টেম্পারেচার আরো বেশি হতে হবে। আমরা করবো, আমাদের টেম্পারেচারের সমস্যা নেই, আমাদের হিউজ ফুয়েল আছে, আমরা টেম্পারেচার তৈরি করবো। হাই টেম্পারেচার ফ্লুইডকে হিট দিব, আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে। দেন এ সাবক্রিটিক্যাল সাইকেল উইথ দ্য সেম টারবাইন ইনলেট টেম্পারেচার, এই টেম্পারেচারটা আমাদের মোরলেস ফিক্স। টারবাইন ইনলেট টেম্পারেচার মনে করো 550 অ্যারাউন্ড। আচ্ছা, বাড়তেছে আস্তে আস্তে, হোক আমরা 550 মধ্যে করতেছি। দ্যাট ইজ হিটিং ইজ মেড টু বি ক্লোজার টু দ্য হিট সোর্স টেম্পারেচার। তাহলে আমরা যত ক্লোজে হিটটা অ্যাড করতে পারবো, দ্যাট ইজ ওভারঅল টেম্পারেচার ডিফারেন্স কম হবে ফ্রম প্রাইমারি হিট সোর্স টু ওয়ার্কিং ফ্লুইড। অ্যাভারেজ টেম্পারেচার যত কম হবে, অ্যাভারেজ আমাদের প্ল্যান্ট এফিসিয়েন্সি বা বেটার, এবং এখানে তাই হচ্ছে, সুপারক্রিটিক্যালে তাই হচ্ছে। এবং এই এফিসিয়েন্সি ইমপ্রুভ করার একটা উপায়, প্রেশার যত বাড়াইতে পারে। সুতরাং সুপারক্রিটিক্যাল 221.2 বারের উপরে গেলে সুপারক্রিটিক্যাল, আবার 250 উপরে গেলে আমরা হয়তো আলট্রা সুপারক্রিটিক্যাল বলবো। এটা এক্স্যাক্টলি 250 বলবো ঠিক হবে কি, যাই হোক। আচ্ছা, সুপারক্রিটিক্যাল প্রেসার সাইকেলস ইনভেরিয়েবলি ইউজ রিহিট। রিহিট ইউজ করতে হবে, অফেন ডাবল রিহিট। এখানে তো রিহিট ইউজ করতেই হচ্ছে, একবার দুইবারও করতে হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক এর আগে সাবক্রিটিক্যাল আমরা দেখাইছিলাম, ফিড ওয়াটার হিটার অনেক কিছু দেওয়া। এবার সুপারক্রিটিক্যাল একটা অঙ্ক দেখাচ্ছি 245 বার। 245 বারের অঙ্ক 540, 550, 565। এই দেখো 550 উপরে উঠে গেছে। লো প্রেসারে টেম্পারেচার আর একটু বাড়াইতে পারি, আর টেম্পারেচার, কিন্তু আমরা তো এত লো প্রেসারে বয়লার চালাই না, সুতরাং এইটা একটা ইম্পর্টেন্ট টেম্পারেচার, এটার থেকে এটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আসলে 541 আমরা দেখাচ্ছি। তাহলে এখানে তিনটে টেম্পারেচার মানে হচ্ছে, প্রথমে টারবাইন ইনলেট প্রেসার, ইনলেট টেম্পারেচার, দ্বিতীয় টারবাইন, তৃতীয় টারবাইন, একটা টারবাইন, দুইটা টারবাইন, তিনটে টারবাইন, তাই না? হাই প্রেসার, লো প্রেসার, ইন্টারমিডিয়েট প্রেসার। কন্ডেন্সার হচ্ছে 0.07 বার, রিড অকার 15 বার। তাহলে সব বলে দিছি। আচ্ছা, তাহলে এটার এফিসিয়েন্সি কত? সুন্দর করে হিট অ্যাডিশন, এখান থেকে এইটুক হিট অ্যাডিশন, এখান থেকে এটা হিট অ্যাডিশন, এখান থেকে এটা হিট অ্যাডিশন, তিনটা হিট অ্যাডিশন। ওয়ার্ক 5 থেকে 6, 3 থেকে 4, 1 থেকে 2। পাম্প ওয়ার্ক 7 থেকে 8, হিট রিজেকশন 6 থেকে 7। সিম্পল অঙ্ক। তাহলে এটা করে আবার এফিসিয়েন্সি বের করবা। এফিসিয়েন্সি কত? 48.46। আমাদের এর আগে এখানে কিন্তু কোনো ফিড ওয়াটার ইউজ হয়নি। তাহলে উইদাউট রিজেনারেশন আমরা 40 চলে গেলাম। খারাপ কি? ওয়ার্ক রেশিও নট ব্যাড। বুঝা গেল? অঙ্কটা করতে পারবে না নিজেরা? আচ্ছা, আমাদের বাইনারি ভেপর প্ল্যান্টস কিছুই না। এইখানে একটা ছোট্ট করে একটা জিনিস দিয়ে রাখছিলাম, তুমি দেখো, ওয়াটার মার্কারি,
ওয়াটারের ক্রিটিক্যাল প্রেশার হচ্ছে 221, মার্কারি 21 বার, ক্রিটিক্যাল টেম্পারেচার 374, 588, অনেক বেশি। তাহলে এগুলি আজকাল ইউজ হয় না, জাস্ট দেখানোর জন্য। অর্থাৎ মার্কারির একটা মার্কারি ইউজ করতেছে, এই যে একটা মার্কারি র্যাঙ্কিন সাইকেল, মার্কারি, এই যে মার্কারির বয়লার, মার্কারি বয়লার, মার্কারি টারবাইন, মার্কারি কন্ডেন্সার, ঠিক আছে? এইটা একটা র্যাঙ্কিন সাইকেল মার্কারি, ই প্রডিউস পাওয়ার। এখন ওই যে মার্কারির টেম্পারেচার লেভেলটা হাই, মার্কারি যে কন্ডেন্সার, এই কন্ডেন্সার দিয়ে তুমি করলে কি আর একটা র্যাঙ্কিন সাইকেলে বয়লার বানাইলা, ওয়াটারের বয়লার। এই যে ওয়াটার পাম্প, এইটা হচ্ছে ওয়াটারের জন্য বয়লার, মার্কারি সাইকেলের জন্য কন্ডেন্সার। আবার এখানে মনে করো এটা সুপার হিটার বানাইলাম, হ্যাঁ, নাথিং বাট দিস। অর্থাৎ এটা এক ধরনের, এটাকে কোজেনারেশন বলা যাবে না, দুটি পাওয়ার, কথা ডবল পাওয়ার, একজনের হিট দেয় একজন। কিন্তু বললাম না আজকাল এইসব সুপার ক্রিটিক্যাল হওয়াতে এগুলি নিয়ে চিন্তা করা হয়। অর্থাৎ এটার কন্ডেন্সার, এটার বয়লার, দ্যাট ইজ বাইনারি। আচ্ছা, আবার এখানে দিয়েছি টেম্পারেচার সেম, প্রেশার ফর্মাকরি জিরো আছে। সুপারপোজ সাইকেল, টপিং সাইকেল, একটা সাইকেল থেকে একটা সাইকেল, অর্থাৎ কোনো একটা সাইকেল থেকে না, একটা প্ল্যান্টের কোনোভাবে ক্যাপাসিটি চেঞ্জ হয়ে গেছে, তো ওইটাকে কিছু অংশ রেখা চেঞ্জ করা সুপার সাইকেল। আচ্ছা, এটা নিজে পড়ে নিও। তাহলে এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে? আফজলুল, জি স্যার। তাহলে আজকে চলে যাও, আমার একটু মিটিং আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। প্রশ্ন এমনি করা প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? প্রশ্ন না স্যার। ওকে স্যার। তো কালকে ক্লাস নিব? হ্যাঁ, কালকে ক্লাস নিব, সময় দিয়ে দিও আমাকে। কালকে কি বার? কালকে আচ্ছা স্যার, কালকে স্যার জিসান, তুমি একা করিও জিসান। আচ্ছা স্যার, আজকে